আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব মসজিদে আজান বন্ধের নির্দেশ ইসরায়েলের। জানিয়ে দেব গাজার ঘরবাড়ির রাস্তায় লাখ লাখ টন বর্জ্য। এরপর রয়েছে ভারতের সংসদের বিশেষ অধিবেশনে ডাকতে মোদিকে ১৬ দলের চিঠি। সর্বশেষ থাকছে মৃত্যুর মিছিল ঠেকাতে মক্কায় এবার নজিরবিহীন উদ্যোগ। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মসজিদে আজান বন্ধের নির্দেশ ইসরায়েলের। ইসরায়েলের মসজিদে মাইকে আজান দেওয়া বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। আজান দেওয়াকে শব্দ দূষণ আখ্যা দিয়ে পুলিশ প্রশাসনকে কড়া পদক্ষেপ নেয়ার নির্দেশও দেন তিনি। রোববার ইসরায়েলি সংবাদ মাধ্যম হারজ্জ জানিয়েছে, সম্প্রতি এক উচ্চ পর্যায়ের বৈঠকে জেলা পুলিশ কমান্ডারদের উদ্দেশ্যে বেন গাভির বলেছেন, আমি তোমাদের নিয়োগ দিয়েছি আমার নীতি বাস্তবায়নের জন্য। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে বেন গাভির ঘোষণা করেন মসজিদগুলো আর মাইক আজান দিতে পারবে না। ওই সময় থেকে একটি বিতর্কিত নীতি চালু করা হয় দেশটিতে, যার আওতায় পুলিশ চাইলেই মসজিদে প্রবেশ করে আজান সম্প্রচারে ব্যবহৃত লাউড স্পিকারগুলো জব্দ করতে পারবে। বৈঠকে বেন গাভির ক্ষোভ প্রকাশ করে বলেছেন, অনেক পুলিশ কর্মকর্তা তার নির্দেশনা যথাযথভাবে পালন করছে না, এমনকি জরিমানা আরোপেও গাফিলতি করছেন। তবে তিনি কেন্দ্রীয় জেলার পুলিশ কমান্ডারের প্রশংসা করেছেন, যিনি এ সময়ের মধ্যে মসজিদগুলোর বিরুদ্ধে ভারী জরিমানা আরোপের পদক্ষেপ নিয়েছে। এদিকে কয়েকজন জেলা পুলিশ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, এই ধরনের চাপ প্রয়োগ আরব ও মিশ্র জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করতে পারে এবং এতে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। বেন গাভির এই নির্দেশনায় তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই পদক্ষেপকে মুসলমানদের অনুভূতির প্রতি চরম অবমাননা এবং ধর্মীয় অধিকারের উপর প্রকাশ্যে আগ্রাসন হিসেবে আখ্যা দিয়েছেন তারা। হামাস বলেছে, ইসরায়েলি সরকার ও নিরাপত্তা বাহিনী ফিলিস্তিনিদের এবং তাদের ধর্মীয় স্থাপনাগুলোর বিরুদ্ধে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে। এ ধরনের হামলা ও দমন পীড়ন জনগণের ক্ষোভ বাড়াবে এবং নতুন করে উত্তেজনা সৃষ্টি করবে বলেও জানিয়েছেন তারা। এরই মধ্যে গাজার দেওর আল বালা অঞ্চলের আনসার মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল। সোমবার দুপুরে চালানো এক বিমান হামলায় ওই ঐতিহাসিক মসজিদটির প্রায় সব দেওয়াল ধসে পড়ে এবং প্রধান গম্বুজ ও স্তম্ভগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হামলায় মসজিদ সংলগ্ন কবরস্থান বড় ধরনের ক্ষতি হয়েছে। ফিলিস্তিন কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে হামলা শুরুর পর থেকে এই পর্যন্ত কমপক্ষে ৮২৮টি মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং ১৬৭টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৩টি গির্জা ও ৬০টির মধ্যে ১৯টি কবরস্থান পুরোপুরি আংশিক ধ্বংস করা হয়েছে। এখন পর্যন্ত যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে যাচ্ছে ইসরায়েল। গাজার ঘরবাড়ির রাস্তায় লাখ লাখ টন বর্জ্য। ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। যুদ্ধের ভয়াবহতায় ঘরহারা হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছে তাঁবুতে। শুধু বোমা নয়, গাজাবাসীর জীবন এখন আটকে আছে আরেকটি নীরব বিপর্যয়ের মুখে। ময়লা ও আবর্জনার ভয়াবহ স্তূপে ইসরায়েলের টানা বোমা বর্ষণ ও অবরোধ ও অবকাঠামো ধ্বংসের ফলে বর্জ্যের পাহাড় ডুবে গেছে। সাগর তীরবর্তী এ শহর এখন লাখ লাখ টন বর্জ্যের ভাগাড়। যুদ্ধবিধ্বস্ত এই নগরীর অলিগলি রাস্তা ঘরবাড়ি আনাচে কানাচে এখন বর্জ্য, যার জেরে বেড়েই চলছে প্রাণঘাতী রোগ, তীব্র গন্ধ এবং চরম মানবিক সংকট। পরিষ্কার পরিচ্ছন্নতা, পয় নিষ্কাশন ন্যূনতম ব্যবস্থাটুকু আর অবশিষ্ট নেই সেখানে। বর্জ্য অপসারণের কোনো ব্যবস্থা না থাকায় রাস্তাঘাট, আশ্রয়কেন্দ্র এমনকি বাসস্থানগুলোও এখন এক একটা জীবাণুর খনিতে পরিণত হয়েছে বলে শিশুদের গায়ে ফুসকুড়ি, শ্বাসকষ্ট, চর্মরোগ এবং সংক্রমণ ছড়িয়ে পড়ছে দ্রুত। এই নীরব সংকট এখন যুদ্ধের সমান ভয়ঙ্কর হয়ে উঠেছে, মিডল ইস্ট আই জানিয়েছে। ইসরায়েলি অবরোধে ভয়াবহ স্বাস্থ্য ও পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে গাজায়। শহরের রাস্তা জুড়ে প্রায় ২,৫০,০০০ টন বর্জ্য জমে আছে, যেগুলো থেকে বড় ধরনের রোগ ছড়ানোর আশঙ্কা বেড়েছে। প্রধান সড়কগুলোই পরিষ্কার রাখতে পারছে, তাও খুব সীমিতভাবে, কারণ পর্যাপ্ত গাড়ি, তেল এমনকি যন্ত্রপাতির যে কোনো খুচরা যন্ত্রাংশ নেই তাদের কাছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গাজার প্রধান বর্জ্য ফেলার জায়গা জাহর আল দিক এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। পৌরসভার মুখপাত্র হোসনি মুহান্না বলেছেন, শহরটা আবর্জনায় ডুবে যাচ্ছে। রাস্তায় প্রায় ১,৭৫,০০০ টন বর্জ্য ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমরা কিছুই করতে পারছি না। ইসরায়েলের অবরোধের কারণে শুধু বর্জ্য নয়, যুদ্ধের ধ্বংসাবশেষ গাজায় আরেকটি বড় সমস্যা। গত কয়েক মাসে হামলায় গাজায় প্রায় ১,৫০,০০,০০০ টন ধ্বংসস্তূপ জমে আছে। এগুলো সরাতে দরকার ভারী যন্ত্রপাতি, কিন্তু সেসব ঢুকতে দিচ্ছে না ইসরায়েলি বাহিনী। পৌরসভা আন্তর্জাতিক সহায়তা চেয়েছে যাতে অন্তত বর্জ্য
পরিষ্কারের যন্ত্রপাতি ও গাড়ি ঢুকতে দেওয়া হয়। তা না হলে গাজার 2 মিলিয়ন মানুষের জন্য বড় ধরনের রোগ ও মহামারীর ঝুঁকি তৈরি হতে হবে। ইতিমধ্যে ভয়াবহ স্বাস্থ্য সমস্যায় ভুগছে গাজার দক্ষিণে খান ইউনিসের মাউসি এলাকার আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ঘরবাড়ি হারিয়ে তাঁবুতে বাস করা এসব মানুষের চারপাশে জমে আছে ময়লা আবর্জনা এবং মৃত পশুদের দেহ। এ পরিস্থিতি থেকে ছড়াচ্ছে তীব্র গন্ধ, বাড়ছে মশামাছির উপদ্রব। ফলে ত্বক ও শ্বাসযন্ত্রের মারাত্মক রোগে ভুগছেন বাসিন্দারা। এ এলাকার বাসিন্দারা ইয়াসির দাউদ বলেছেন, আমি হাঁপানি রোগী, বাতাসের দুর্গন্ধ আমার অবস্থা আরও খারাপ করে দিচ্ছে। চারদিকে রোগ ছড়িয়ে পড়ছে। গাজার শহরে আল সাহা এলাকায় বাসিন্দা মোহাম্মদ আবু দান জানিয়েছেন, আমার 4 মাসের মেয়ের শরীরে ছোট ছোট ফুসকা আর চুলকানি হচ্ছে। ভারতে সংসদের বিশেষ অধিবেশন ডাকতে মোদিকে 16 দলের চিঠি। কাশ্মীরের পেহেলগামে হামলা ও অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার জন্য সংসদে বিশেষ অধিবেশন ডাকতে 16টি বিরোধী দলের একযোগে চিঠি দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। চিঠিতে বলা হয়েছে, বিরোধীদের মনে অনেক প্রশ্ন রয়েছে। সংসদের কক্ষে সেসব বিষয়ে সংসদ সদস্যরা উত্থাপিত করতে চান, খোলাখুলি আলোচনা করতে চান। আজ মঙ্গলবার দিল্লিতে বৈঠকের পর 16 দলের নেতারা প্রধানমন্ত্রীকে ওই চিঠি পাঠান। ওই তালিকায় অবশ্য আম আদমি পার্টি নেই। জানিয়েছে আগামীকাল বুধবার একই দাবি জানিয়ে আপ প্রধানমন্ত্রীকে চিঠি লিখবে। পেহেলগাম কাণ্ড ও অপারেশন সিঁদুর নাম দিয়ে পাকিস্তানের হামলার পর কেটে গেছে 1.5 মাস। এই সময়ের মধ্যে পরপর 2টি সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনোটাতেই উপস্থিত থাকেননি। সেই থেকে সংসদের উভয় কক্ষের বিশেষ অধিবেশন ডাকার দাবি বিভিন্ন বিরোধী দল জানিয়ে আসছে, কিন্তু সরকার কর্ণপাত করেনি। এবার 16টি দলের পক্ষ থেকে একসঙ্গে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হলো। আজ মঙ্গলবার এ নিয়ে দিল্লিতে আলোচনায় বসেন বিভিন্ন দলের নেতারা। উপস্থিত ছিলেন কংগ্রেসের জয়রাম রমেশ ও দীপেন্দ্র হুডা, তৃণমূল কংগ্রেসের ডেরেক ওব্রায়ন, সমাজ পার্টির রামগোপাল যাদব, আরজেডির মনোজ ঝা, শিবসেনার সঞ্জয় রাউতারা। চিঠিটি পাঠানো হয় বিরোধী ইন্ডিয়া জোটের পক্ষে। তাদের দাবি, জুন মাসেই ওই অধিবেশন ডাকা হোক। বৈঠকে ডিএমকে প্রতিনিধিরা ছিলেন না। আজ দলটির প্রতিষ্ঠাতা এম করুণানিধির জন্মবার্ষিকী ছিল না এনসিপির কোনো নেতাও। এনসিপির এ বিষয়ে বিশেষ অধিবেশন ডাকার পক্ষপাতী নয়। এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে বিদেশ সফর করেছেন। সরকারি সূত্র অনুযায়ী জুন মাসে বিশেষ অধিবেশন ডাকার কোনো উদ্যোগ এখনও নেয়নি। জুলাই মাসে সংসদে বর্ষাকালীন অধিবেশন বসার কথা। সরকার চায় পেহেলগাম কাণ্ড বা অপারেশন সিঁদুর নিয়ে যা কিছু আলোচনার তখনই হোক। ওই সূত্র জানায়, বিরোধীদের চাপ ও বিরূপ সমালোচনার মুখে প্রধানমন্ত্রী আজ পর্যন্ত কিছু করেননি। এই 11 বছরে শুধু কৃষি আইন বাতিল করা হয়েছে, এছাড়া আর কোনো দৃষ্টান্ত নেই। এক্ষেত্রেও তেমন কোনো সম্ভাবনা নেই বলে সূত্রটির ধারণা। পেহেলগাম কাণ্ড ও অপারেশন সিঁদুরের পর বিরোধী ঐক্য প্রধানমন্ত্রীর মধ্যেই ফাটল ধরিয়ে দিয়েছেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে তিনি সর্বদলীয় প্রতিনিধি পাঠিয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশে। 59 জন সংসদ সদস্যের 7টি দল মোট 33টি দেশে সফর করছে। সরকারি সূত্রের খবরে প্রতিনিধির সফর শেষে ফিরে এসে আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে বৈঠকে বসবেন। তবে এর আগে বিভিন্ন প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সরকার ঠিক কী করছে, সংসদের এই সফর নিয়ে একটি নথি প্রকাশ করবে। মৃত্যুর মিছিল ঠেকাতে মক্কায় এবার নজিরবিহীন উদ্যোগ। এবারের হজ মৌসুমে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এর আগেই সুরক্ষার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সৌদি আরব সরকার। গত বছরের মতো ভয়াবহ প্রাণহানি ঠেকাতে এই বাড়তি সতর্কতা। গত বছর তীব্র গরমে 1300 জনের বেশি মৃত্যু হয়েছিল। নিহত ব্যক্তিদের অধিকাংশ ছিলেন নিবন্ধনহীন এবং বয়সে প্রবীণ বা অসুস্থ। চলতি বছর প্রায় 20 লাখের বেশি মুসল্লি আগমনের প্রত্যাশা করছে সৌদি আরব। বিপুল সংখ্যক মানুষ হজ ব্যবস্থাপনায় তাই প্রযুক্তির সহায়তায় নজরদারি বাড়িয়েছে সরকার। এছাড়া নিবন্ধন ছাড়া কেউ হজ পালনের চেষ্টা করলে $5000 পর্যন্ত জরিমানা ও দেশে ফেরত পাঠানোর মতো শাস্তি নির্ধারণ করা হয়েছে। এমনকি যারা সৌদি নাগরিক বা সেখানকার আবাসিক, তারা এমন অনুমতি ছাড়া হজ করতে পারবে না। মক্কায় এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতিমধ্যে 2,69,000-এর বেশি মানুষকে মক্কায় প্রবেশে বাধা দেওয়া হয়েছে, কারণ তাদের হজের অনুমতি ছিল না। হজ আইন লঙ্ঘনের দায়ে 23,000-এর বেশি বাসিন্দার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং 400টি হজ এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। সৌদির স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালাজেল বলেছেন, 2024 সালে মৃত্যুবরণকারীদের 80% ছিল অনিবন্ধিত হজযাত্রী। এবছর আমরা আন্তর্জাতিক মিশনগুলোর সঙ্গে সমন্বয় করে প্রযুক্তির মাধ্যমে প্রত্যেক হাজিকে পর্যবেক্ষণে রাখছি। হাজিকে এবার স্মার্ট হেলথ ট্র্যাকার পড়তে দেওয়া হচ্ছে, যা শরীর তাপমাত্রা ও হার্ট রেট পরিমাপ করবে। এই ট্র্যাকার হিট স্ট্রোক বা ক্লান্তির আশঙ্কা হলে সতর্কবার্তা দেয়। তাছাড়া অতিরিক্ত গরম থেকে রক্ষা পেতে বিশ্রাম কেন্দ্রে পানির বাষ্প ছিটানোর স্টেশন, ছায়াযুক্ত এলাকা ও পর্যাপ্ত পানির ব্যবস্থা করা হচ্ছে।